সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেখান থেকে একটি সিকিউ অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো, পিপিএম এর সংজ্ঞা কালকে পড়িয়েছি। আজকে পিপিএম এর যে অঙ্কগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখো, প্রথমেই 10% Na2CO3 এর ঘনমাত্রাকে পিপিএম এ নির্ণয় করো। 10% Na2CO3 এর ঘনমাত্রাকে পিপিএম এ নির্ণয় করো। তাহলে দেখো, ঘনমাত্রা ইকুয়াল টু 1000 W/mv। তোমরা এটা ক্লাস 9-10 পড়ে আসছো, S = 1000 W/mv। এখন 10%, দ্যাট মিনস 10 গ্রাম, এন্ড ভি হলো 100 মিলিলিটার, আর এম হলো তোমরা জানো 106। অর্থাৎ তুমি দেখো, গিভেন ওয়েট দেওয়া বল, এটা কয় গ্রাম? 10 গ্রাম। 10% মানে কি বলো? 10% মানে 10 বাই কত বলো? 100। অর্থাৎ এটা W/B ফর্মে দেওয়া আছে, W/B ফর্ম। অর্থাৎ উপরেরটা হবে W ওয়েট, এন্ড নিচেরটা হবে ভলিউম। তাহলে 100। তাহলে 10% এর ক্ষেত্রে W হবে 10 গ্রাম, এন্ড ভলিউম ভি হলো 100 মিলিলিটার। আর আমরা আণবিক বর্জনে M = 106। এখান থেকে যে মানটা বের হবে, এটা বের হবে মোলারিটিতে। কিসে বের হবে বলো? মোলারিটিতে বের হবে। এখন কালকে আমি পড়াইছি, যেটা বের হবে মোলারিটি, সেটাকে তুমি অবশ্যই আণবিক ভর দ্বারা গুণ করবে, এবং তুমি 1000 দ্বারা গুণ করবে। গুণ করলে যে মানটা তোমার বের হয়ে যাবে, সেটি হবে পিপিএম। আমি আবারও বলতেছি, S = 1000 W/mv। 10% কে তুমি কনভার্ট করবা মোলারিটিতে। মোলারিটিতে কনভার্ট করার পর তুমি একে এর আণবিক ভর যেটা আছে, মানে মূল, 1 মোল = 106 গ্রাম, সেই 106 গ্রাম দিয়ে এবং 1000 দ্বারা গুণ করবে, হয়ে যাবে পিপিএম। এখন কেন আমরা 106 দ্বারা গুণ করেছি এবং 1000 দ্বারা গুণ করেছি, এটা কিন্তু আমি কালকের ক্লাসে আমি পড়িয়েছি। কারণ এই মূল মানে কি বলো? মূল পার লিটার। এটা যেটা বের হবে, এটা হবে মূল পার লিটার, আর আমার নিতে হবে মিলিগ্রাম পার লিটার। তাহলে তুমি মূলকে গ্রামে নিতে হলে 106 দ্বারা গুণ করবে, এবং এই গ্রামকে যদি মিলিগ্রামে নিতে চাও, তাহলে 1000 দ্বারা গুণ করবে, হয়ে যাবে পিপিএম। এখন যদি তুমি মনে করো যে আমি এখানে 10% না 20% নিব, 20% কাকে নিবে? সালফিউরিক অ্যাসিড। মনে করো সালফিউরিক অ্যাসিড। তাহলে 20% সালফিউরিক অ্যাসিড হলে এটা 20%, 20% হলে এটা হবে 20, এটা হবে তোমার অবশ্যই 100, আর যেহেতু সালফিউরিক অ্যাসিড নিয়েছো, এটা হবে 98। এখন তুমি এখানে বসাবা, বসালে এখনো কিন্তু আবার সেই আগের প্রসিডিউর অনুযায়ী সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম এও হয়ে গেল। কখনো কখনো এই পিপিএম এ ঘনমাত্রাটাকে পিপিবিতেও নিতে বলে, পার্টস পার বিলিয়ন। পার্টস পার বিলিয়ন। এখানে যে মানটা পিপিএম এ বের হবে, সেই মানটাকে তুমি আবার সুন্দর করে আরো 1000 দ্বারা গুণ করে দিবে, তাহলে তোমার এটা হয়ে যাবে পিপিবি। অর্থাৎ পিপিএম এর যে রেজাল্টটা বের হবে, তাকে তুমি 1000 দ্বারা গুণ করলে পিপিবি হয়ে যাবে, পার্টস পার বিলিয়নে মানটা বের হবে। তাহলে আগে দেখো, পিপিএম এ বের হয়েছে পার্টস পার মিলিয়ন, এন্ড লাস্ট ওয়ান বের হলো পার্টস পার বিলিয়ন। এরকম একটা অঙ্ক তোমাদের এমসিকিউ এবং সিকিউতে অবশ্যই তুমি পাবে। তাহলে আমরা এই মোলারিটি যে ঘনমাত্রা আছে, সেই ঘনমাত্রাকে কিভাবে আমরা পিপিএম এবং পিপিবিতে ট্রান্সফার করতে পারলাম, সেটা আমরা শিখে গেলাম। এখন হলো নির্দেশক। নির্দেশক, ইন্ডিকেটর কাকে বলে? যে বস্তু নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশ করে, তাকে বলা হয় নির্দেশক। কিভাবে? নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি বস্তু নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। কারণ জানো তুমি, দ্রবণের প্রকৃতি 3 ধরনের হয়ে থাকে, হয়তোবা অম্লীয়, নচেত ক্ষারীয়, নয়তোবা প্রশম নিরপেক্ষ। এটা ডিটারমিন করবে কে? তোমার ইন্ডিকেটর, নির্দেশক। ইন্ডিকেটর মানে যে ইন্ডিকেট করে দ্রবণটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। ফর এক্সাম্পল, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথালিন,
লিটমাস পেপার, থাইমাল ব্লু, অনেকগুলো এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন নির্দেশক কিভাবে বর্ণ পরিবর্তন করে, মনোযোগ দিয়ে খেয়াল করবে। নির্দেশকের প্রায় ক নাম্বার কোশ্চেন আসে, নির্দেশক কিভাবে বর্ণ পরিবর্তন করে। মনে করো তোমাদের একটা এলাকার নাম মনে করো রহিমগঞ্জ, তার একটা সারাউন্ডিং এরিয়া আছে, সেই এরিয়াতে একজন চেয়ারম্যান আছে। এই চেয়ারম্যান এই সারাউন্ডিং রহিমগঞ্জ এরিয়ার সকলকে নাগরিকত্ব সার্টিফিকেট দিতে পারবে, কিন্তু এর বাহিরে একজনকে দিতে পারবে অন্য এলাকার চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যানের কিন্তু একটা ক্ষেত্র আছে, এর বাহিরে সে আর তার ক্ষমতা দেখাতে পারে না। ঠিক নির্দেশকেরও একটি নির্দিষ্ট পিএস পরিসর আছে, এই পিএস পরিসরের মধ্যেই তার ক্ষমতা দেখাবে এবং বর্ণ পরিবর্তন করবে। এই পিএস পরিসীমার বাহিরে গিয়ে কেউ বর্ণ পরিবর্তন করতে পারবে না। তাহলে প্রত্যেকটা নির্দেশকের একটা নির্দিষ্ট পিএস পরিসর আছে, এই পিএস পরিসরের মধ্যেই এরা বর্ণ পরিবর্তন করবে। যেমন ধরো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, এই মিথাইল অরেঞ্জের পিএস এর মান হলো 7 এর নিচে, 7 এর নিচে। এখন যদি তুমি মনে করো 7 এর উপরে তুমি মিথাইল অরেঞ্জ ব্যবহার করবা, সে কিন্তু তার অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। 7 এর নিচেই একমাত্র এই মিথাইল অরেঞ্জ তার বর্ণ পরিবর্তন করবে এবং দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে তা নির্দেশ করবে। আর আমরা জানি আয়নিত অবস্থায় এবং অআয়নিত অবস্থায় নির্দেশকের বর্ণ ডিফারেন্ট। যেমন ধরো HIN, এই আয়ন মানে ইন্ডিকেটর, নির্দেশক, এটা একটা অম্লীয় নির্দেশক ধরেছে, এটা কিন্তু এখনো বিয়োজন হয় নাই, অআয়নিত। এখন একমাত্র আয়নিত হইলেই এটা বর্ণ প্রদর্শন করবে আয়ন মাইনাস, অর্থাৎ অবিয়োজিত অবস্থায়, অআয়নিত অবস্থায় নির্দেশক বর্ণ প্রদর্শন করতে পারে না, আয়নিত হলেই বর্ণ প্রদর্শন করবে দ্রবণে যাওয়ার পর। তাহলে নির্দেশক এমন একটি পদার্থ যা নিজের বর্ণ পরিবর্তন দ্বারা একটি দ্রবণ অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশ করে। ফর এক্সাম্পল মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন এক্সেপ্টা। এবং নির্দেশক যারা আছে প্রত্যেকটি নির্দেশকের একটি নির্দিষ্ট পিএস পরিসর আছে, এই পিএস পরিসরে এরা নিজেদের অ্যাক্টিভিটি দেখায় এবং বর্ণ পরিবর্তন করে, এবং বর্ণ পরিবর্তন দ্বারা দ্রবণটি অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশ করে। আয়নিত নির্দেশকের বর্ণ অআয়নিত নির্দেশকের বর্ণ অপেক্ষা আলাদা, তাই নির্দেশক যখন আয়নিত হয় তখন এরা বর্ণ প্রদর্শন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো প্রশমন বিন্দু নির্ণয়ে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। প্রশমন বিন্দু নির্ণয়ে দ্রবণের কি বলো ঘনমাত্রা নির্ণয় করব। আমরা একটা জেনারেল বিক্রিয়া ধরি, মনে করো XA প্লাস YB ইকুয়াল টু উৎপাদ। এটা এখানে A এবং B হলো বিক্রিয়ক এবং X এবং Y হলো সহগ। তাহলে আমরা মনে করো এই বিক্রিয়কের আয়তন V1, ঘনমাত্রা মনে করো S1, এই বিক্রিয়কের আয়তন মনে করো V2, ঘনমাত্রা মনে করো S2। এটা হলো B এর জন্য, এটা হলো A এর জন্য, আর এটা হলো মনে করো B এর জন্য। এখন দেখো এখানে সহগ কত বলো X, আর এখানে সহগ কত Y। এরকম একটা আমরা রিলেশন জানি X এবং Y। V1 S1 এর জন্য X একটা দেখো সহগ আছে, আর এটার জন্য ধরো V2 S2 Y একটা সহগ আছে। তাহলে দেখো একটি বিক্রিয়ক বিও আরেকটি ডিফারেন্ট বিক্রিয়ক, এর আয়তন ধরছি V1, এর কনসেন্ট্রেশন ঘনমাত্রা ধরছি আমরা স্ট্রেংথ S1, এটার ধরছি আয়তন V2, স্ট্রেংথ ধরছি S2। এটা এর জন্য বি এর জন্য, এর সহগ হলো X, বি এর সহগ হলো Y। এখন তুমি যদি আড়াআড়ি গুণ করো এইভাবে এবং এইভাবে, তাহলে কি দাঁড়ায় বলো তুমি? X Y V1 S1 ইকুয়াল টু X V2 S2। এটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক এখনই করব, এবং এই নিয়মের অঙ্ক সাধারণত এসে থাকে MCQ এবং CQ তে। কি দাঁড়ালো দেখো এই রিলেশনটা, যে এর যে সহগ আছে
যখন বিক্রিয়া হবে তখন এই এ এর সহগ যাবে তোমার বি এর সহগের সাথে। দেখো অর্থাৎ B1S1 হলো এ এর জন্য, আর তোমার ওয়াই কিন্তু বি এর সহগ, অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে। যত আয়তন এ যত আয়তন বি এর সাথে বিক্রিয়া করবে সেটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ ওয়াই V1S1 ইকুয়াল টু এক্স V2S2। এগুলো দিয়ে আমরা অঙ্ক করব, এখনই করব। একটু মনোযোগ দাও, একটা এক্সাম্পল আমরা দেই। এই নিয়মের এমসিকিউ এবং সিকিউ তোমরা অবশ্যই পেয়ে যাবে। মনে করো একটি পাত্রে 20 মিলিলিটার 0.1 মোলার HCl আছে এক নং পাত্রে। আরেকটি পাত্রে মনে করো 30 মিলিলিটার Na2CO3 আছে 2 নং পাত্র। বললো Na2CO3 এর ঘনমাত্রা কত? Na2CO3 এর ঘনমাত্রা কত? হোয়াট? তাহলে তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে given that কি দেওয়া আছে V1 কত বলো, বা HCl ধরো VHCl ইকুয়াল টু কত বলো 20 মিলিলিটার। HCl কত দেওয়া আছে বলো 0.1 মোলার। Na2CO3 কত দেওয়া আছে মনে করো 30 মিলিলিটার। Na2CO3 ইকুয়াল টু হোয়াট? এরপরে তোমার যেটা করতে হবে রিলেশন তৈরি করতে হবে, বিক্রিয়া HCl Na2CO3, এটা তুমি জানো প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, NaCl কে ধরবে NaCl, আর আমরা জানি কার্বনেট থাকলেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন অক্সাইড একত্রে থাকলে পানি ডেফিনেটলি উৎপন্ন হবে। দেখো সোডিয়ামের কয়টা আছে? 2টা, এখানে 2 দাও। ক্লোরিন কয়টা হয়ে গেল? 2, এখানে দাও 2। দেখো সমতাকরণ হয়ে গিয়েছে। তাহলে আমরা জানি VHCl SHCl ইকুয়াল টু VNA2CO3 SNA2CO3। তাহলে দেখো HCl এর সাথে 2 আছে আর Na2CO3 এর সাথে কত আছে? 1 আছে। তাহলে এই 1 Na2CO3 এখানে যাবে, HCl এটা 2 এখানে চলে যাবে, ইন্টারচেঞ্জ হবে। এখন এখান থেকে তুমি মান বসিয়ে Na2CO3 এর ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। এই নিয়মের একটি অঙ্কই করবে, একই নিয়মের বিভিন্ন 10টা 15 20টা অঙ্ক করে তো কোনো লাভ নেই, শুধু টাইম লস হবে। একটা নিয়মের একটি অঙ্ক করবে, পিপিএম এর একটা প্রসিডিউর শিখবে, পিপিবির একটি প্রসিডিউর শিখবে, এই V1S1 ইকুয়াল টু V2S2 এর একটি প্রসিডিউরের অঙ্ক করবে একটি, যাতে তোমার মাথায় থাকে ও বুঝে করবে। তুমি 100% এগুলি তোমার অ্যাডমিশনে পাবে, ইন্টারনাল পরীক্ষায় এমসিকিউ এবং সিকিউতে তুমি অবশ্যই এগুলো পেয়ে যাবে। দেখো টাইট্রেশনের, এটা ছাড়াও আরো টাইট্রেশনের যে অঙ্কগুলো আছে সেগুলো আসে, লেখচিত্র আসে। এখন একটা নতুন নিয়মের একটি অঙ্ক করাতে চাই, যেটা তোমাদের এইবারও ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসেছে এবং তোমাদের বারংবার এসে থাকে। ফর এক্সাম্পল 3 মিলিলিটার 0.1 মোলার HCl একটা পাত্র, আরটি পাত্র আছে 0.1 মোলার 3 মিলিলিটার HCl 2 নং পাত্র। বলতেছে 1 নং এবং 2 নং পাত্রের যে দ্রবণটা অ্যাসিডটা আছে একে তুমি মিশিয়ে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করে দাও। মিশিয়ে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করে দাও মানে 1 নং পাত্রের অ্যাসিড এবং এই 2 নং পাত্রের অ্যাসিডকে তুমি মিক্স আপ করবা, মিক্সার করার পরে মিশ্রণের অ্যাসিডের মানে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করবা। মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। 1 এবং 2 নং পাত্র মিশিয়ে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। অর্থাৎ এটার সাথে এটা তুমি মিক্স করে দাও, মিক্স করার পরে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। এখন আমি কখন মিশাবো এই দুটাকে বলো? এক জাতীয় ঘনমাত্রা ট্রান্সফার করার পর। তুমি দেখো এখানে ঘনমাত্রা আছে কত বলো? 0.1 মোলার, এখানে ঘনমাত্রা আছে তোমার 3 মোলার। অর্থাৎ এখানে ঘনমাত্রা আছে 0.1 মোলার, এখানে ঘনমাত্রা আছে তোমার 3 মোলার, 3 মোলার। মানে এক জাতীয় ঘনমাত্রা ট্রান্সফার না করার পর পর্যন্ত কিন্তু আমি এদেরকে মিক্স আপ করতে পারবো না। তাই আমাদের ফার্স্ট টার্গেট হবে এই অ্যাসিড HCl যেটা আছে 1 নং পাত্রে তার ঘনমাত্রা এবং 2 নং পাত্রে যে HCl আছে তার ঘনমাত্রাকেও আমরা
এক জাতীয় ঘনমাত্রায় ট্রান্সফার করব। তাহলে দেখো কিভাবে আমরা ট্রান্সফার করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সামে অবশ্যই অবশ্যই আসবে। তাহলে দেখো এখানে কত আছে, 3 মিলিলিটার 0.1 মোলার HCl। তিনটা টান দিবা। অনেক ছাত্র জিজ্ঞাসা করে আমাকে, স্যার তিনটা টান কি? তিনটা টান এটা সমানই, প্রায় সমানই। এখন তিনটা টান দিয়েছি। তিনটা টান দেওয়ার পরে দেখো এখানে 3 ইন্টু 0.1 মিলিলিটার 1 মোলার HCl। এটা কিভাবে করলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই 0.1 কে আমি 3 এর সাথে নিয়ে চলে গেছে, একে নিয়ে চলে গেলে এখানে কত রয়ে গেছে, 1 মোলার। এই 1 মোলার লিখেছে, তাহলে এটা কত হবে, 0.3 মিলিলিটার 1 মোলার HCl। এখন আবার এটা দেখো 0.1 মিলিলিটার 3 মোলার HCl। তিনটা টান দাও, 0.1 ইন্টু 3 মিলিলিটার 1 মোলার HCl। এটাও 0.3 মিলিলিটার 1 মোলার HCl। সবচেয়ে মজার বিষয় হলো দেখো অলরেডি আমরা কিন্তু 1 মোলার এবং 1 মোলার ঘনমাত্রা ট্রান্সফার করে ফেলেছি, অর্থাৎ HClটা ঘনমাত্রা এখানে 1 মোলার, HCl এর ঘনমাত্রা এখানে 1 মোলার, সেম ঘনমাত্রায় ট্রান্সফার হয়ে গিয়েছে। অর্থাৎ এখন তাকাও, HCl এর আয়তন এখানে কত পাইছো, 0.3, এখানে কত পাইছো, 0.3। তাহলে VHCl ইকুয়াল টু 0.3 যোগ 0.3 ইকুয়াল টু 0.6 মিলিলিটার। SHCl ইকুয়াল টু কত বলো, 1 মোলার। যেহেতু আমরা HCl এর ঘনমাত্রা 1 মোলারে ট্রান্সফার করে ফেলেছি। এখানে তুমি বলতে পারো, স্যার এখানে তো 0.3 যোগ করেছেন, এখানে 1 মোলার 2 মোলার হলো না কেন? ছাত্র আমাকে প্রায়ই এটা কোশ্চেন করে। মনোযোগ দাও, একটা পুকুরে যদি মনে করো 50 গ্লাস পানি আছে, তুমি কষ্ট বিষ্ট করে 1 গ্লাস পানি যেটা আছে এর পিএস এর মান নির্ণয় করছো 7, তাহলে ওই 50টা গ্লাসের যে পানি আছে প্রত্যেকটা গ্লাসের পিএস এর মান হবে 7। কিন্তু প্রত্যেকটা গ্লাসের 7 7 7 যোগ করবে কি, নো। কারণ ওই পুকুরে আরো যদি পানি থাকে সেই সমস্ত পানির পিএস এর মান হবে কিন্তু 7। ঠিক এখানে দেখো HCl আছে এবং HCl আছে, এই HCl এবং HCl যতই তুমি আয়তন মিক্স আপ করো না কেন তার পিএস তোমার ঘনমাত্রা কিন্তু সেম হবে, 1 মোলার। সেই ক্ষেত্রে এটা ঘনমাত্রা হলো 1 মোলার এবং আয়তন হলো এটা যোগ এটা হলো HCl এর আয়তন। এখন দেখো মিশ্রণের আয়তন কত, এখানে দেখা যাবে না, আমি একটু উপরে লিখি, এখানে লিখি ভি মিশ্রণ ইকুয়াল টু, দেখো এটা এবং এটা, অর্থাৎ এটা এবং এটা যখন মিক্স আপ করছো তখনই কিন্তু মিশ্রণ হয়েছে। তাহলে যখন মিশাইছো 3 আর এটা কত 0.1, তাহলে আমরা পেলাম 3 যোগ 0.1 ইকুয়াল টু 3.1 মিলিলিটার। আর এস মিশ্রণ ইকুয়াল টু হোয়াট, এস মিশ্রণ ইকুয়াল টু হোয়াট। এখন এখানে HCl আর HCl তো বিক্রিয়া করবে না, তাই আমরা এখানে কোনো বিক্রিয়া লেখার কোনো দরকার নাই। আমরা সূত্রটা কি জানি বলো, এটা আমি একটু মুছে দিই। দেখো সূত্রটা হলো VHCl SHCl ইকুয়াল টু ভি মিশ্রণ S মিশ্রণ। এখন তুমি এখানে মান বসাবা, মান বসে মিশ্রণের অঙ্ক করে ফেলবে। অর্থাৎ দেখো কি করেছে, আমি আবার একটু সামারাইজড করি। এটা যে ঘনমাত্রা দেওয়া আছে 0.1, এটা ঘনমাত্রা দেওয়া আছে 3 মোলার, এক জাতীয় ঘনমাত্রা ট্রান্সফার করেছি কিভাবে, এটার লাগে এটা গুণ করে দিয়েছি, এটার লাগে এটা গুণ করে দিয়েছি। গুণ করার পরে আমি এসিড এর আয়তন পেয়ে গেছি 0.6 মোলার, এসিড এর ঘনমাত্রা 1 মোলার, আর মিশ্রণের আয়তন পেয়েছি 3 যোগ 0.1 যোগ করেছি। আর এস মিশ্রণ ইকুয়াল টু কি, হোয়াট, আমরা জানি V1S1 ইকুয়াল টু V2S2। এখন মান বসাই দিবা, মিশ্রণের ঘনমাত্রা পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা আবার আসে তোমাদের প্রায় একটা অঙ্ক, মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন যেটা করবো এটা আরো ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা কল্পনাও করা যায় না। সেটা হলো দেখো একটি পাত্রে মনে করো 30 মিলিলিটার 0.1 মোলার
HCl আছে। আরেকটার মধ্যে মনে করো 40 মিলিলিটার 0.01 মোলার তোমার NOS আছে। 2 নং পাত্র বলতেছে 1+2 মিশ্রণের প্রকৃতি কেমন ব্যাখ্যা করো গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এটা 1 নং পাত্রে এই প্যারামিটারে তোমার HCl দেওয়া আছে, আর 2 নং পাত্রে এই 40 মিলিলিটার এবং 0.1 মোলার দ্রবণের একটি NOS দ্রবণ দেওয়া আছে। বলতেছে এই দুটোকে মিক্স আপ করো, মিক্স আপ করার পরে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। মনোযোগ দিয়ে খেয়াল করো, আগের মতোই একই সেম অঙ্ক। তুমি দেখো এখানে 0.1 আছে ঘনমাত্রা, আর এখানে আছে কত 0.01 মোলার। দুইটাকে আমি এক জাতীয় ঘনমাত্রা ট্রান্সফার করব, ট্রান্সফার করে বিক্রিয়া লিখবো। তাহলে এক জাতীয় ঘনমাত্রা ট্রান্সফার করার আগে তুমি তো জানো, একটু আগেই লিখলাম 30 মিলিলিটার 0.1 মোলার HCl, 3টা টান 30 এর সাথে তুমি এই 0.1 নিয়ে যাও, এত মিলিলিটার 1 মোলার HCl। এই প্রসেসে করলে খুব ইজি হয় অঙ্কটা। 3 মিলিলিটার 1 মোলার HCl, দেখো 1 মোলারে আমি নিয়ে নিয়েছি। আবার এটাতে দেখো 40 মিলিলিটার 0.01 মোলার NOS, 3টা টান 40 ইন্টু 0.01 মিলিলিটার 1 মোলার NaOH। তাহলে এটা যদি গুণ করো তাহলে কত হয়, গুণ করলে হয় দেখো 0.4 মিলিলিটার 1 মোলার NaOH। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন অলরেডি দেখো আমার কিন্তু ঘনমাত্রা এখানেও 1 মোলার হয়ে গিয়েছে, এখানেও ঘনমাত্রা 1 মোলার হয়ে গেছে, অর্থাৎ এক জাতীয় ঘনমাত্রা আমি ট্রান্সফার করে ফেলেছি। অতঃপর HCl আর NaOH এর বিক্রিয়া করাবা। পূর্বে কিন্তু আমি বিক্রিয়া করাই নাই, কারণ এক জাতীয় পদার্থ ছিল, এখানে HCl ছিল। HCl এর সাথে বিক্রিয়া করবে না, কিন্তু এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার, এখন তারা বিক্রিয়া করবে। এখন বিক্রিয়া করলে দেখো আমি এটা মুছে দিই একটু, আমি উপরে বিক্রিয়াটা লিখবো। সেটা দেখো কি HCl যোগ NaOH NaCl প্লাস পানি, এটা লিখলাম। এই বিক্রিয়াটা সমান্তরাল করে দেওয়া আছে, মনোযোগ খেয়াল করবে, সমান্তরাল করে দেওয়া আছে। নিয়ম হলো এই দুইটার মধ্যে যেটা কম তার নিচে লিখতে হবে। তাহলে দেখো কমকে 3 মিলিলিটার আর হলো 0.4 মিলিলিটার, NOH কম, তাহলে এটা 0.4 মিলিলিটার, তাহলে এটাও হবে কত 0.4 মিলিলিটার। বলতে পারো কেন স্যার, কারণ দেখো এটাও এক আয়তন, এটাও এক আয়তন, এটা 10 হলে এটা 10 হবে, এটা 20 হলে এটা 20 হবে, এটা 30 হলে এটা 30 হবে, এরকম। তুমি বলতে পারো, অনেক ছাত্রছাত্রী বলতে পারো যে স্যার এটা তো 3 মিলিলিটার HCl দেওয়া আছে, আমি এখানে 3 মিলিলিটার লিখলাম না কেন, এটা 3 লিখলে এটাও 3 লিখতে হবে। তাহলে তুমি দেখো সবচেয়ে যেটা কম আয়তন দেওয়া এটা 3, এটা 0.4, যেটা কম তার নিচে লিখতে হয়, তাহলে এটা 0.4, তাহলে এটাও 0.4। এখন এই 0.4 মিলিলিটার NOH এবং এই 0.4 মিলিলিটার HCl বিক্রিয়া করে কিন্তু এদের জন্ম দিয়ে দিয়েছে, অর্থাৎ এরা বিক্রিয়া করে ফেলছে। অর্থাৎ 0.4 মিলিলিটার NOH ছিল, সেটা তুমি সবগুলা বিক্রিয়া করে ফেলাইছো, অর্থাৎ এখানে NOH আর নাই। আর এই 0.4 মিলিলিটার NOH এর সাথে HCl ধ্বংস হয়েছে কতটুকু, 0.4 মিলিলিটার, কিন্তু আমার HCl ছিল কতটুকু 3 মিলিলিটার। তাহলে অবশিষ্ট HCl ইকুয়াল টু কত বলো, 3 মাইনাস 0.4। তাহলে দেখো এখন এখানে কত থাকে, এই 3 থেকে যদি তুমি 0.4 বিয়োগ দাও তাহলে কত 2.6 মিলিলিটার, 2 কত বলো 6 মিলিলিটার। কে রয়ে গেছে HCl, যেহেতু HCl পুরো রয়েছে পাত্রের মধ্যে, সেহেতু দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় এবং পিএইচ এর রেঞ্জ হবে 7 এর নিচে। আমরা জানি পিএইচ এর সীমা অম্লীয় দ্রবণের জন্য 7 এর নিচে, এবং আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাই এই দ্রবণটি নীল লিটমাসকে লাল করবে। আমি আবার বলতেছি, অঙ্ক করে পেয়েছি অবশিষ্ট রয়েছে HCl, HCl যেহেতু অবশিষ্ট রয়েছে সেহেতু দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় এবং পিএইচ এর মান হবে 7 এর নিচে, এবং ইহা নীল লিটমাসকে লাল করবে। যদি এখানে ক্ষার থাকতো অবশিষ্ট, তাহলে বলতা তুমি
এই দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় এবং পিএস এর মান হবে 7 এর উপরে এবং ইহা লাল লিটমাসকে নীল করবে। অর্থাৎ তুমি 14 গোষ্ঠী অঙ্ক করার দরকার নেই, একটা নিয়মের একটি অঙ্ক খুব বুঝে সুন্দর করে করবে, তুমি দেখবা সব জায়গায় তুমি চান্স পাবে, তোমার ইন্টারনাল পরীক্ষাও তুমি ভালো করবে এবং অ্যাডমিশনও তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে এই প্রসিডিউর অঙ্ক আমরা করে ফেললাম, দ্রবণের প্রকৃতি কিভাবে নির্ণয় করব এটাও আমরা একটু দেখে নিলাম। এখন দেখো আমাদের রয়ে গেছে টাইট্রেশনের লেখচিত্র, মনোযোগ দিয়ে খেয়াল করবে, টাইট্রেশনের লেখচিত্র। এখন আমার কথা হলো টাইট্রেশন কাকে বলে, টাইট্রেশন কাকে বলে এটা ইন ডিটেলস কিন্তু পড়তে হবে, এটা ব্যবহারিকও আমাদের আছে এবং এই ব্যবহারিকটা 100% সারা বাংলাদেশে এসে থাকে টাইট্রেশন 8 নম্বর। এবং এই টাইট্রেশন প্রসিডিউর তোমরা অবশ্যই ল্যাবে হাতে কলমে করবে, তাহলে আমাদের এই যে থিওরিটা আছে এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো টাইট্রেশন কাকে বলে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে একটি জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় টাইট্রেশন। একটি জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা উপযুক্ত নির্দেশকের মাধ্যমে নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় টাইট্রেশন। ফর এক্সাম্পল দেখো, যদি আমরা HCl প্লাস Na2CO3 এটা ধরি, তাহলে একটু আগে তোমাদের এই বিক্রিয়াটা পড়াইছি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এটা 2 এটা 2। এখন মনে করো আমরা মনে করি এটা মনে করো জানা দ্রবণ, এটা জানা আর এটা হলো অজানা। এখন এই জানার সাহায্যে এই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবা উপযুক্ত নির্দেশকের মাধ্যমে, তাকে বলবা টাইট্রেশন। একটি জানা দ্রবণের সাহায্যে উপযুক্ত নির্দেশকের মাধ্যমে এই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে প্রসিডিউরকে বলা হয় টাইট্রেশন বা অনুমাপন। ইংরেজি হলো টাইট্রেশন, বাংলা হলো অনুমাপন। এখন দেখো আমরা টাইট্রেশনের লেখচিত্রটা তোমাদের প্রায় এসে থাকে, এই টাইট্রেশনের লেখচিত্রটা আমরা পড়বো। মনে করো এই একটা পাত্রে দেওয়া আছে HCl, মনে করো 30 মিলিলিটার 0.1 মোলার এক নং পাত্র, আরেকটি পাত্রের মধ্যে দেওয়া আছে Na2CO3 দেওয়া আছে মনে করো 30 মিলিলিটার 0.01 মোলার 2 নং পাত্র। বলতেছে 1 এবং 2 নং পাত্রের জন্য তোমার টাইট্রেশনের লেখচিত্রটা কেমন হবে ব্যাখ্যা করো, তোমাদের কিন্তু আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আয়তন এবং ঘনমাত্রার কোনো ফাংশন নাই লেখচিত্রের ক্ষেত্রে। দেখো এখানে কি যুগল ব্যবহৃত হয়েছে, সেটা হলো এই HCl বনাম Na2CO3। এটা কিন্তু তুমি জানো তীব্র আর এটা জানো তুমি দুর্বল, কারণ এইটা ক্ষার, এই ক্ষারটা কিন্তু দুর্বল আর এটা কিন্তু তীব্র। এই তীব্র হওয়ার কারণে এটা শতভাগ বিয়োজিত হবে, বিয়োজিত হবে, আর এটা কিন্তু আংশিক বিয়োজিত হবে, আংশিক বিয়োজিত। এই যে দুইটা লাইন লিখছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা 4 নম্বরে কোশ্চেন আসে, তোমাদেরও আসবে। শুধু খালি এটা মনে রাখবা, এটা তীব্র এটা দুর্বল। তীব্র হলে 100% ভাঙবে শতভাগ, আর যদি দুর্বল হয় এটা আংশিক ভাঙবে। তাহলে তুমিই বলো, এটা তীব্র শতভাগ বিয়োজিত হয়ে H+ তৈরি করবে আর এটা আংশিক বিয়োজিত হবে, তাহলে আংশিক বিয়োজিত মানে কি দুর্বল, তাহলে এরা দুজন মারামারি করে কিন্তু HCl এর প্রাধান্য বৃদ্ধি পাবে এবং দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এই ক্ষেত্রে দ্রবণের প্রকৃতি হবে কি বলো, অম্লীয়। এই কাপলের এই যুগলের মিক্স আপ যদি তুমি করো তাহলে এই মিক্স আপের প্রকৃতি হবে তুমি কি অম্লীয়। আর আমরা জানি অম্লীয় দ্রবণের পিএইচ এর মান 7 এর নিচে, তাই এই ক্ষেত্রে এমন একটি নির্দেশক ব্যবহার করতে হবে তোমার যার পিএইচ এর মান যে নির্দেশকের 7 এর নিচে, কারণ এইটা অম্লীয় আর এই দ্রবণের পিএইচ এর মান 7 এর নিচে। তাই একে ঘায়েল করতে হলে, একে নির্ণয় করতে হলে তোমার এমন একটি নির্দেশক ব্যবহার করতে হবে যে নির্দেশকের বর্ণ হবে মানে পিএইচ এর মান হবে 7 এর নিচে। আমরা জানি 7 এর নিচে পিএইচ যুক্ত 7 এর নিচে হলো মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, অর্থাৎ দুটি নির্দেশকের পিএইচ এর রেঞ্জ হলো 7 এর নিচে, সেটা হলো মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। তাই এই HCl এবং Na2CO3 এই যুগলের জন্য
তুমি নির্দেশক ব্যবহার করবা মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। এটা আমরা একটি গ্রাফের মাধ্যমে একটু দেখাবো। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই গ্রাফটাই কিন্তু আসবে লেখচিত্রের মাধ্যমে। দেখো এদিকে দিবা ক্ষারকের আয়তন, ক্ষারকের আয়তন, আর এদিকে দেবা তুমি অ্যাসিডের আয়তন, অ্যাসিডের আয়তন, এদিকে হলো ক্ষারকের আয়তন। আর এদিকে যাবে তোমার পিএইচ, তুমি জানো এটা হলো 7, এটা 0 থেকে শুরু হয়, আর এটা হলো 14 রেঞ্জ। পিএইচ এর সীমা হলো 0 থেকে 14, এটা হলো সীমা। তাহলে একটু দেখো ক্ষারকের আয়তন, আর এদিকে গেল অ্যাসিডের আয়তন, আর এটা হলো নিরপেক্ষ। তাই এই যুগলের জন্য কিন্তু পিএইচটা হবে অম্লীয় এবং 7 এর নিচে হবে পিএইচ। তাই এই ক্ষেত্রে লেখচিত্র হবে এরকম, দিয়ে দেবা। এটা কিন্তু আর উপরে উঠবে না, কারণ 7 এ গিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা 7 এর নিচে। অম্লীয় দ্রবণটা কি হবে 7 এর নিচে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো তোমার পিএইচ এর পরিসীমা। আর এইখানে কে থাকবে বলো, এখান থেকে এই পর্যন্ত মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। এই লেখচিত্রগুলো কিন্তু বিভিন্ন বইয়ে খুব ডিফারেন্ট ভাবে দেওয়া, কঠিন করে দেওয়া। এটা খুব ইজি, যেহেতু এই যুগলের জন্য মিশ্রণের প্রকৃতি হলো অম্লীয়, আর আমরা জানি অম্লীয় দ্রবণের পিএইচ এর মান 7 এর নিচে। তাই 7 এর নিচে কিন্তু তোমার লেখচিত্রটা হবে, উপরে যাবে না, তাই 7 এর নিচে। আর এই রেঞ্জ জুড়ে দুইটা নির্দেশক কাজ করে, কারণ আমরা জানি মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড এর পিএইচ এর পরিসীমা হলো 7 এর কি বলো নিচে। তাই এই পরিসীমায় মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড বিক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার কি করবে, নিজের বর্ণ পরিবর্তন করবে এবং দ্রবণটি অম্লীয় এবং ক্ষারীয় বা নিরপেক্ষ তা নির্দেশ করবে। সেই ক্ষেত্রে এই মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড অম্লীয় দ্রবণটা যে আছে সেটা কিন্তু ইন্ডিকেট করবে। এখন ধরো একটা দিয়ে আমরা আরেকটা পড়তে চাই। তুমি যদি মনে করো যে এখানে এখন অ্যাসিডটা দিয়েছো দুর্বল CH3COOH, আর তুমি ক্ষারকটা দিয়েছো মনে করো তীব্র NOH। এখন এই যুগলের জন্য দেখো এটা কিন্তু তীব্র না, এটা কিন্তু দুর্বল, উল্টা। তাহলে এটা হলো এখন দুর্বল আর এটা হলো এখন তীব্র। এটা হলে 100% ভাঙবে, এটা ভাঙবে তোমার আংশিক। এটা 4 থেকে 5% ভাঙে অনলি, চিন্তা করতে পারো, অনলি 4 থেকে 5% ভাঙে। তাহলে এখানে যে পরিমাণ H+ দিবে আর এটা 100% ভেঙে OH- দিবে অনেক বেশি, ফলে দ্রবণে OH- এর প্রাধান্য বৃদ্ধি পাবে এবং দ্রবণটি হবে এখন অম্লীয় না, এখন হবে কি ক্ষারীয়। আমরা জানি ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান 7 এর উপরে। এখন আর লেখচিত্র এদিকে হবে না, এদিকে হবে না, হবে কি বলো এই দিক থেকে এই, অর্থাৎ 7 এর উপরে হবে, উপরে। আর এই রেঞ্জের মধ্যে তোমার নির্দেশক হবে ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন। কারণ আমরা জানি ফেনফথ্যালিন নির্দেশকের পিএইচ এর পরিসীমা হলো 7 এর উপরে। এই ফেনফথ্যালিন নির্দেশকের পিএইচ এর পরিসীমা হলো 7 এর উপরে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার লেখচিত্র হবে 7 এর উপরে এবং নির্দেশক হবে ফেনফথ্যালিন। এটাও অনেকবার পরীক্ষায় এসেছে 4 নম্বরে। এদিকে দিবা তুমি ক্ষারকের আয়তন, এদিকে দিবা তুমি অ্যাসিডের আয়তন, আর এই বরাবর তো তুমি জানো পিএইচ পরিসীমা। পিএইচ পরিসীমা হলো 0 to 14, মাঝখানে হলো 7। আর এই দ্রবণের প্রকৃতি যেহেতু ক্ষারীয়, সেহেতু এটা 7 এর উপরে তোমার লেখচিত্র হবে। অর্থাৎ আজকে যে পড়িয়েছি তোমাদের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, দ্রবণটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এবং এই পিএইচ পরিসীমার সাহায্যে তুমি যে লেখচিত্র অঙ্কন করেছ, এগুলো থেকেই তোমার কিন্তু একটা সৃজনশীল 100% তুমি কিন্তু পাবে। পিপিএম যেটা আছে এটাও পাবে এবং এখান থেকে এমসিকিউ তোমরা পেয়ে যাবে। আশা করি আমার এই ক্লাসটি তোমাদের হয়তো ভালো লাগবে, উপকারে আসবে। একটা সিকিউ তুমি এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।
সবাই ভালো থাকবে, দোয়া করি তোমরা ভালো মানুষ হও এবং ভালো ফলাফল করো।